নিউ হরিজন একাডেমিতে সকলকে স্বাগত। আমরা তোমাদের ক্লাস 12-এর সলিউশন চ্যাপ্টার দিয়ে শুরু করেছিলাম। সলিউশন চ্যাপ্টার আজকে কিন্তু ঠিক আছে পার্ট নাম্বার 3 এই ভিডিওটা আমরা দেখব। যাদের পার্ট নাম্বার 3 দেখা নেই, এই মানে পার্ট নাম্বার 2 এবং 1 দেখা নেই, তারা অবশ্যই দেখে নেবে, নিয়ে তারপরে পার্ট নাম্বার 3-তে আসবে। ঠিক আছে, কারণ এটা কিন্তু পরপর একটা লিঙ্কড আছে, এক একটা চ্যাপ্টারের মানে এক একটা চ্যাপ্টারের এক একটা টপিকের সঙ্গে কিন্তু পরপর লিঙ্কড আছে। নর্মালিটির সংজ্ঞা আমরা আগের ভিডিওতে খুব ভালোভাবে দেখেছি। আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওতে কিন্তু আমরা নর্মালিটির সংজ্ঞা সম্পর্কে ভালোভাবে পড়েছি। নর্মালিটির সংজ্ঞা, নর্মালিটির কোথায় অ্যাপ্লিকেশন হয়, সেই সমস্ত জিনিস সম্পর্কে অবগত হয়েছি। এইবার দেখব যে নর্মালিটির গাণিতিক রূপটা কেমন হবে। ঠিক আছে, অঙ্কের আকারে যদি অঙ্ক পড়ে সেখান থেকে যে অঙ্কের যে সমীকরণটা সেটা আমরা কীভাবে আনবো নর্মালিটির ক্ষেত্রে, তো সেটা দেখা যাক। আমরা এখানে ধরি ভি লিটার আয়তনে আয়তনের দ্রবণে দ্রাব আছে W গ্রাম। দেখো, নর্মালিটির যে সংজ্ঞা আমরা পড়েছি, নর্মালিটির সংজ্ঞাতে আমরা কি পড়েছিলাম, যে কোনো দ্রবণের 1 লিটার আয়তনে দ্রাব যত গ্রাম তুল্যাঙ্ক থাকবে সেই গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাটাকে ওই দ্রবণের নর্মালিটি বলবো। তো গ্রাম তুল্যাঙ্ক, তাহলে আমরা দ্রাব আছে বলছি W গ্রাম, তাহলে গ্রাম দিলে কিন্তু হবে না, আমাদের এই গ্রাম থেকে কোথায় যেতে হবে, গ্রাম তুল্যাঙ্কে যেতে হবে। তাহলে সেই জায়গাটায় আমরা কিন্তু যাব। তাহলে দেখো, গ্রাম থেকে গ্রাম তুল্যাঙ্কে আমরা কি করে যাব, তাহলে যে দ্রাবটা আমরা ধরে নিচ্ছি সেই দ্রাবের তুল্যাঙ্ক ভারটা আমাদের মনে মনে ধরে নিতে হবে, যে জায়গাটা হবে তুল্যাঙ্ক ভার। তাহলে আমরা ধরি দ্রাবের তুল্যাঙ্ক ভারটা কত হবে, দ্রাবের তুল্যাঙ্ক ভার সেটা হবে ই। তাহলে দ্রাবের তুল্যাঙ্ক ভার হবে ই। তাহলে তুল্যাঙ্ক ভার যদি ই হয়, তাহলে এখান থেকে আমরা কিন্তু গ্রাম তুল্যাঙ্কটা পেয়ে যাব। তাহলে গ্রাম তুল্যাঙ্ক এটা কিন্তু আমরা পেয়ে যাব। গ্রাম তুল্যাঙ্ক ইকুয়াল টু, আমরা আগের দিন বলেছি, ভালো করে লক্ষ্য করবে আগের ভিডিওতে, যদি এটা না দেখা থাকে দেখে নেবে, যে গ্রাম তুল্যাঙ্কের সংজ্ঞা কিন্তু আমরা ওখানে বলেছি, যে গ্রাম তুল্যাঙ্ক ইকুয়াল টু কী হবে, গ্রামে প্রকাশিত ভর সেইটা উপরে থাকবে, গ্রামে প্রকাশিত ভরটা কত W বাই তুল্যাঙ্ক ভারটা হচ্ছে ই। গ্রাম তুল্যাঙ্কটা আসলো W বাই ই। এটা হচ্ছে এর গ্রাম তুল্যাঙ্ক। এবার দেখো, তাহলে আমরা যেটা ধরছিলাম যে ভি লিটার আয়তনের দ্রবণের দ্রাব আছে W গ্রাম, তাহলে W গ্রামের জায়গায় আমরা কিন্তু আবার গ্রাম তুল্যাঙ্ক আকারে লিখবো, নইলে আমরা সমীকরণটা আনতে পারবো না। নর্মালিটির সমীকরণে কিন্তু গ্রাম তুল্যাঙ্কটা খুব ভাইটাল। তাহলে আমরা এবার লিখছি যে অতএব ভি লিটার আয়তনের দ্রবণে দ্রাব আছে W বাই ই এত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব আছে। তাহলে আমাদের তো বার করতে হবে নর্মালিটির সংখ্যা সবসময় 1 লিটারে। তাহলে 1 লিটারে কতটা আছে দেখি, তাহলে 1 লিটার আয়তনের দ্রবণে দ্রাব আছে কতটা, তাহলে W বাই ই গুণ ভি এত গ্রাম তুল্যাঙ্ক। তাহলে W বাই ই গুণ ভি গ্রাম তুল্যাঙ্ক, এটাই হচ্ছে কিন্তু দ্রবণের নর্মালিটি, তাহলে অতএব নর্মালিটি সমান তাহলে কি আসলো, অতএব নর্মালিটি সমান আসলো, নর্মালিটিকে বড় হাতের N দিয়ে প্রকাশ করা হয়, নর্মালিটি সমান আসলো W বাই ই গুণ ভি। ডব্লুটা যেখানে কি গ্রামে প্রকাশিত ভর, ইটা হচ্ছে দ্রাবের তুল্যাঙ্ক ভার, আর ভিটা কি দ্রবণের আয়তন কতটা আছে সেইটা। তাহলে এখান থেকে কিন্তু আমরা নর্মালিটির সমীকরণটা পেয়ে গেলাম, নর্মালিটি N সমান W বাই ই ইন্টু
ভি। এবার এখান থেকে আমরা কিন্তু এর এককটাও পেয়ে যেতে পারি, যে নর্মালিটির এখানে এককটা কি হবে। দেখো এককটা কি হবে, নর্মালিটির একক যখন বার করব তখন কিন্তু ডব্লু বাই ই এইটা যেটা আছে এটার এককটা কিন্তু গ্রাম তুল্যাঙ্ক। লক্ষ্য করছো, ডব্লু বাই ইর এককটা গ্রাম তুল্যাঙ্ক। তাহলে নর্মালিটি এইটার সমান আমরা লিখতে পারি ডব্লু বাই ই, এটা উপরে থাকলো, নিচে কি থাকছে ভি। তাহলে এই যে ডব্লু বাই ই এর এককটাকে কি লিখেছিলাম, গ্রাম তুল্যাঙ্ক, মানে গ্রাম ইকুইভ্যালেন্ট যদি আমি লিখি ইংলিশে, ইকুইভ্যালেন্ট, গ্রাম ইকুইভ্যালেন্ট বাই ভি, ভির একক কি হয় লিটার। তো লিটারটা নিচে আছে, উপরে নিয়ে যেতে গেলে ইনভার্স করা হয়, তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট ইন্টু লিটার ইনভার্স, বা গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। তাহলে নর্মালিটির যে একক, নর্মালিটির যে একক সেটা হচ্ছে গ্রাম তুল্যাঙ্ক পার লিটার, ঠিক আছে, বা গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটারে লেখা হয় নর্মালিটির এককটা। তাহলে এখানে নর্মালিটির গাণিতিক রূপটা আমরা দেখলাম। এবার আমরা দেখব মোলারিটির গাণিতিক রূপ। সেই মোলারিটির গাণিতিক রূপটা কীরকম হবে। দেখো নর্মালিটির গাণিতিক রূপ এবং মোলারিটির গাণিতিক রূপ প্রায় একই, ঠিক আছে, প্রায় একই, শুধুমাত্র এক জায়গাতে আমাদের একটু ডিফারেন্স আছে। শুধু এক জায়গাতে ডিফারেন্স আছে এই কারণেই, কারণ সংজ্ঞাতেও ডিফারেন্স আছে। নর্মালিটির সঙ্গে মোলারিটির যে সংজ্ঞার ওখানে ডিফারেন্সটা কোন জায়গাটায়, নর্মালিটির ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম গ্রাম তুল্যাঙ্ক কথাটা আমরা ইউজ করছিলাম, আর মোলারিটির ক্ষেত্রে ঠিক সেই জায়গাটাতেই গ্রাম তুল্যাঙ্কের জায়গায় আমরা ইউজ করব গ্রাম মোল, এই কথাটা ইউজ করব, ঠিক আছে। গ্রাম মোল এই কথাটা ইউজ করলে আমাদের কিন্তু এই জায়গাটায় সমীকরণটা একটু আলাদা হবে। তাহলে সেটা দেখি কোন জায়গাটায় কি হচ্ছে সমস্যা। তাহলে নর্মালিটির গাণিতিক রূপ হয়ে গেল, এবার আমরা লিখব যে মোলারিটির গাণিতিক রূপ। তাহলে দুটোর ডিফারেন্স আমরা ভালোভাবে বুঝতে পারবো। মোলারিটির গাণিতিক রূপ, মোলারিটির গাণিতিক রূপ। তাহলে দেখো, তাহলে এখানেও আমি ধরে নিচ্ছি, ধরি ভি লিটার আয়তনের যে দ্রবণ আছে সেই দ্রবণের দ্রাব্য আছে ডব্লু গ্রাম, এটা যা ধরে নিয়েছিলাম সেটা একই থাকলো। এখানে কিন্তু আমাদের তুল্যাঙ্ক ভরের কোনো কাজ নেই, এখানে আমাদের আণবিক ভরের কাজ আছে। তাহলে ধরি দ্রাবের তুল্যাঙ্ক ভরের জায়গায় কি লিখব, দ্রাবের আণবিক ভর বা মোলার ভর, ঠিক আছে, আণবিক ভর বা মোলার ভর। তাহলে আণবিক ভর বা মোলার ভরকে তো ই দিয়ে লেখা হয় না, লেখা হয় কি দিয়ে, এম দিয়ে। তাহলে এখানেও গ্রাম তুল্যাঙ্কের কোনো জায়গা নেই, এখানে গ্রাম তুল্যাঙ্কের জায়গায় কী বার করব, গ্রাম মোল বার করব। কী হবে, গ্রামে প্রকাশিত ভর সেটা ডব্লু উপরে থাকবে, যেমন উপরে রয়েছে, দেখো আমি মুছবো না, ওটা একই রকম আছে। আর নিচে ই এর জায়গায় কি থাকবে, দেখো ই এর জায়গায় শুধুমাত্র এম লিখে দেবো, ডব্লু বাই এম থাকলো। তাহলে অতএব সংজ্ঞা একই, ভি লিটার আয়তনের যে দ্রবণ আছে, দ্রবণের দ্রাব্য আছে, ডব্লু বাই ই আর থাকবে, ডব্লু বাই ই এর জায়গায় কি থাকবে, ডব্লু বাই এম। গ্রাম তুল্যাঙ্ক থাকবে না, গ্রাম তুল্যাঙ্কের জায়গায় কি থাকবে, গ্রাম মোল থাকলো। অতএব 1 লিটার আয়তনের দ্রবণের দ্রাব্য আছে কি হবে, ডব্লু বাই এম ইন্টু ভি। তাহলে ই এর জায়গায় কি হলো, ডব্লু বাই এম ইন্টু ভি। তাহলে নর্মালিটি যেমন এন সমান ডব্লু বাই ই ইন্টু ভি ছিল, মোলারিটিটা ডব্লু বাই ইর জায়গায় কি আসলো, এম ইন্টু ভি। তাহলে বুঝতে পারছো ডিফারেন্স কিন্তু খুব কম, হ্যাঁ, ডিফারেন্স কিন্তু খুব কম। বুঝে বুঝে যদি পড়ো, একটা জিনিস পড়লে আমরা কিন্তু আরেকটা জিনিস খুব সহজে এখান থেকে আনতে পারবো। দেখো আমি কিন্তু খুব সহজে আনলাম, তোমরা এইভাবেই মনে রাখবে, একটা মনে রাখবে, তাহলে দেখবে অপরটা অটোমেটিক চলে আসবে। মোলারিটি বড় হাতের এম, মোলারিটি বড় হাতের এম ইকুয়াল টু ডব্লু বাই এম গুণ ভি। তাহলে এটা হলো মোলারিটির গাণিতিক রূপ। মোলারিটির গাণিতিক রূপ হলো এটা, ডব্লু বাই এম ইন্টু ভি। তাহলে নর্মালিটির গাণিতিক রূপ এবং মোলারিটির গাণিতিক রূপ দুটো আমরা এনে ফেলেছি। এইবার আমরা এখান থেকে আনবো যে নর্মালিটি এবং মোলারিটি যেটা এসছে, সেই গাণিতিক রূপ এসছে, সেই দুজনের মধ্যে যে রিলেশনটা সেইটা আমরা আনবো, ঠিক আছে। তাহলে এটা তোমরা লিখে নেবে। আচ্ছা হ্যাঁ, রিলেশনটা আনার আগে আমরা ওই এককটা একটু পড়ে নিই। এখানেও একই রকমভাবে এককটা কী হবে, নর্মালিটির একক যেভাবে বার করেছিলাম, মোলারিটির এককটা আমরা ঠিক সেইভাবে বার করে নেব। তাহলে এককটা দেখে নাও, এককটা, তাহলে মোলারিটি এম এর একক বার করব। তাহলে দেখো মোলারিটির সংজ্ঞাতে কি আছে, ডব্লু বাই এম। তাহলে মোলারিটি
সমান ডব্লু বাই এম, এটা উপরে থাকছে, বাই নিচে কি চলে আসছে ভি। তাহলে ডব্লু বাই এম এটা হচ্ছে তো মোল সংখ্যা, তাহলে এটা হচ্ছে মোল সংখ্যা, তাহলে এর এককটা কি হলো মোল, ডব্লু বাই এম এর এককটা মোল, আর ভি এর এককটা হচ্ছে লিটার, লিটার নিচে আছে উপরে চলে গেলে লিটার ইনভার্স বা পার লিটার, তাহলে এককটা কি চলে আসলো মোলারিটি একক মোল পার লিটার। ঠিক আছে, নর্মালিটির একক কী ছিল গ্রাম তুল্যাঙ্ক পার লিটার, আর মোলারিটি একক হচ্ছে মোল পার লিটার। তাহলে দেখো সবগুলো কিন্তু সম্পর্কযুক্ত, একই একই রকম জিনিস। তাহলে এবার আমরা পড়বো নর্মালিটি এবং মোলারিটির মধ্যে যে সম্পর্ক সেটা আমরা দেখবো যে কেমন সম্পর্ক আছে। নর্মালিটি ও মোলারিটির সম্পর্ক, সম্পর্কটা দেখো। তাহলে নর্মালিটিতে আমরা কি এনেছিলাম, নর্মালিটি এন সমান কি এনেছিলাম ডাব্লু বাই ই গুণ ভি, এটা হচ্ছে নর্মালিটির সম্পর্কে এনেছিলাম, এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। আর মোলারিটিতে কি এনেছিলাম, মোলারিটি সম্পর্কে এনেছিলাম ডব্লু বাই এম গুণ ভি, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো নর্মালিটি ও মোলারিটির মধ্যে যখন সম্পর্ক করব, আচ্ছা সম্পর্কের আগে একটা জিনিস একটু বলে নিই। অনেক সময় পড়ে যে নর্মালিটি এবং মোলারিটির মধ্যে উষ্ণতার উপর নির্ভরশীলতা কার আছে, যে কারা উষ্ণতার উপর নির্ভর করে, যে উষ্ণতা চেঞ্জ করলে কি নর্মালিটি চেঞ্জ হবে, কি মোলারিটি চেঞ্জ করলে কি নর্মালিটি মানে মোলারিটি উষ্ণতা চেঞ্জ করলে কি মোলারিটি কোনোভাবে চেঞ্জ হবে, সেটা দেখতে হবে। তো দেখো নর্মালিটির যে সমীকরণটা এসছে, গাণিতিক যে রূপটা এসছে, সেখানে কিন্তু লিটার কথাটা আছে, অর্থাৎ দ্রবণের আয়তন এটা আছে, এবং মোলারিটিতেও কিন্তু দ্রবণের আয়তনটা আছে। আমরা জানি যে উষ্ণতার সঙ্গে কিন্তু ভর কখনো পরিবর্তন হয় না, উষ্ণতা যাই চেঞ্জ করো না কেন ভর কোনো বস্তুর ক্ষেত্রে কিন্তু একই থাকে। ভর একই থাকলে তুল্যাঙ্ক ভর একই থাকবে, ভর একই থাকলে মোলার ভর একই থাকবে। কিন্তু সমস্যাটা হচ্ছে ভর এই উষ্ণতা যদি আমি চেঞ্জ করি, উষ্ণতা চেঞ্জ করলে কিন্তু ভি মানে যে আয়তন, দ্রবণের আয়তন কিন্তু কম বেশি হয়ে যেতে পারে। এখানেও যে দ্রবণের আয়তন সেটা কিন্তু মানে কম বা বেশি হয়ে যেতে পারে, কিন্তু ডব্লু ই একই থাকে। তো ডব্লু ই বা ডব্লু এম একই থাকলেও আয়তন যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে নর্মালিটিও চেঞ্জ হবে, মোলারিটিও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে উষ্ণতার উপর যদি আমি নির্ভরশীলতা বলি, তাহলে উষ্ণতার উপর কিন্তু এটা দুজনেই নির্ভর করে, উষ্ণতার সঙ্গে এটা নিরপেক্ষ নয়। অর্থাৎ উষ্ণতা পরিবর্তন করলে নর্মালিটিও চেঞ্জ হয়ে যাবে, আবার উষ্ণতা পরিবর্তন করলে কিন্তু মোলারিটিও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা মনে রাখবে যে উষ্ণতার উপরে কিন্তু এরা নির্ভরশীল, অবশ্যই নির্ভরশীল। তাহলে দেখো এবার এদের দুজনের মধ্যে সম্পর্ক, তাহলে 1 এবং 2 নম্বর সমীকরণ আমরা ভাগ করে দেব। তাহলে 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করছে, উল্টোটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে নর্মালিটি ওপরে থাকলো, নিচে চলে আসলো কি মোলারিটি, সমান ডাব্লু বাই ই গুণ ভি ইন্টু এম গুণ ভি বাই ডাব্লু, এটা আসলো। তাহলে দেখো ভি ভি এখান থেকে কাটাকুটি হয়ে গেল, ডব্লু ডব্লু কাটাকুটি হয়ে গেল, তাহলে নর্মালিটি বাই যে মোলারিটি এইটা থাকলো সমান এম বাই ই পড়ে থাকলো। ঠিক আছে, এম বাই ই পড়ে থাকলো। তাহলে নর্মালিটি সমান আমাদের কি আসলো, নর্মালিটি সমান আসলো এম বাই ই গুণ মোলারিটি, নর্মালিটি সমান আসলো এম বাই ই গুণ মোলারিটি। ঠিক আছে, এবার দেখো এই যে এম বাই ই এই টার্মটা কি, এম বাই ই এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, বিভিন্ন রকম যৌগের ক্ষেত্রে এম বাই ইর মানটা কিন্তু কনস্ট্যান্ট থাকে। এম বাই ইটা কি, তাহলে এম বাই ই এটাকে অনেক সময় একটা ধ্রুবক রাশি ধরে নেওয়া হয়, এক্স ধরে নিলাম, এক্স ধরে নিলাম, আমি এখানে এক্স ধরবো না, এখানে একটা এন ধরে নাও, তাহলে তোমাদের মনে থাকবে খুব সহজে। এন ধরে নিই, ছোটো হাতের একটা এন ধরে নিই, যেটা হচ্ছে কি এম মানে হচ্ছে আণবিক ভর, আণবিক ভর, আর এটা কি তুল্যাঙ্ক ভার, এটা হচ্ছে তুল্যাঙ্ক ভার। এটার যে দুটোকে ভাগ করলে যেটা আসে সেটাকে আমরা ধরে নিচ্ছি এন। তাহলে আমাদের এখানে সমীকরণটা বা এই সমীকরণটা আরও সুন্দরভাবে যদি আমরা লিখতে চাই, তাহলে আসলে নর্মালিটি সমান এন গুণ মোলারিটি।
খুব ভালো করে এই সমীকরণটা মনে রাখবে এবং মুখস্থ করে নাও এই সমীকরণটা এক্ষুনি, কারণ এই সমীকরণটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। পরে আমরা যখন অ্যাসিড বেসের অঙ্ক করব, এবং দ্রবণের মধ্যেও বিভিন্ন অঙ্ক আছে, বিশেষ করে অ্যাসিড বেসের চ্যাপ্টারে অ্যাসিড বেসের বিভিন্ন যে অঙ্ক আছে সেই অঙ্কের সময় কিন্তু আমাদের এই সমীকরণটা খুব কাজে লাগবে, এবং তোমরা প্র্যাকটিক্যাল যখন করবে ল্যাবরেটরিতে তখন কিন্তু এই ট্রান্সফরমেশনগুলো খুব কাজে লাগবে। নর্মালিটি সমান এন গুণ মোলারিটি। এবার এনটা কি? তো এনটা তো বোঝা গেল এম বাই ই, কিন্তু এনটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকে না। এনটা কিন্তু এক একটা ধরনের যৌগের ক্ষেত্রে এক এক রকমের হয়। সেইগুলো কি? সেইগুলো আমরা একটু দেখব যে এনটা কি কি হতে পারে। নর্মালিটি সমান এন ইন্টু মোলারিটি। এবার এন এর মান কোথায় কি কি হতে পারে সেইগুলো আমরা একটু দেখে নিই। নর্মালিটি সমান এন গুণ মোলারিটি। এবারে এন এর মানটা দেখো অ্যাসিডের ক্ষেত্রে এন এর মানটা কি হবে? অ্যাসিডের ক্ষেত্রে এনটা হবে, অ্যাসিডের ক্ষেত্রে কি হয়? ক্ষারগ্রাহিতা। এনটা হবে তখন অ্যাসিডের ক্ষেত্রে ক্ষারগ্রাহিতা। ক্ষারগ্রাহিতা, এই ক্ষারগ্রাহিতা এবং অম্লগ্রাহিতা কি আগের দিন আমরা বলেছিলাম, মানে আগের দিন যখন শুরু করেছি দ্রবণের চ্যাপ্টার সেই সময় কিন্তু বলেছি। তাহলে ক্ষারগ্রাহিতা যেটা কি, অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিড কতটা এইচ প্লাস ছাড়ে এবং সেই এইচ প্লাস কতটা ওইচ মাইনাসকে নিতে পারে সেটার উপর নির্ভর করে, ঠিক আছে? তাহলে এনটা হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে ক্ষারগ্রাহিতা। যেমন আমি যদি এখানে HCl নিয়ে কাজ করি, HCl এর ক্ষেত্রে এনটা কত হবে? 1 হবে, কারণ HCl এর মধ্যে একটা এইচ প্লাস আছে এবং একটা এইচ প্লাস একটা ওইচ মাইনাসকে নিতে পারবে, সেই জন্য এটা কিন্তু এন সমান 1 হবে। আবার যদি বলি যে H2SO4 যদি নিতাম, এটাও তো একটা অ্যাসিড, H2SO4 থেকে কটা এইচ প্লাস বেরোয় বলো তো? আয়নে ভাঙলে দুটো এইচ প্লাস বেরোয়, তাহলে দুটো এইচ প্লাস দুটো ওইচ মাইনাসকে নিতে পারবে। তাহলে এখানে কিন্তু এন সমান কত আসবে? এন সমান 2 আসবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে এনটা হচ্ছে ক্ষারগ্রাহিতা। আবার ক্ষার যদি নিয়ে কাজ করি, ক্ষারের ক্ষেত্রে এনটা তখন কি হবে? ক্ষারের ক্ষেত্রে হবে ঠিক উল্টো, অম্লগ্রাহিতা। ক্ষারের ক্ষেত্রে এনটা হবে অম্লগ্রাহিতা। অম্লগ্রাহিতা। একটা উদাহরণ দাও। উদাহরণ কি হবে? একটা উদাহরণ, যেমন ক্ষারের একটা উদাহরণ নিলাম, উদাহরণ হচ্ছে NaOH। NaOH একটা ক্ষার, NaOH হলো একটা ক্ষার। NaOH-এর ক্ষেত্রে এনটা হচ্ছে 1। কেন 1? কারণ NaOH থেকে একটা OH মাইনাস আসছে, দেখো একটা OH মাইনাসই আসছে। তাহলে একটা OH মাইনাসের জন্য এই একটা H প্লাসকে নিতে পারবে একটা OH মাইনাস দিয়ে, সেই জন্য এর কিন্তু অম্লগ্রাহিতা, মানে অম্ল মানে H প্লাসকে গ্রহণ করবে কটা? একটা। যদি ক্যালসিয়াম হাইড্রক্সাইড ধরতাম COH2, তাহলে এর ক্ষেত্রে এন কত হতো? 2 হতো, কিন্তু কারণ এখানে দুটো OH মাইনাস বেরোতো, ঠিক আছে? তাহলে অ্যাসিডের ক্ষেত্রে বুঝলাম, ক্ষারের ক্ষেত্রে বুঝলাম। আরেকটা জিনিস পড়ে থাকলো কি, সেটা হচ্ছে লবণ। লবণের ক্ষেত্রে কি হবে? লবণের ক্ষেত্রে এন এর মানটা আসবে প্রতি অণু লবণের আয়নে উৎপন্ন আয়নে প্রতি অণু লবণের আয়নে উৎপন্ন ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যা, ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যা গুণ যোজ্যতা। দেখো খুব বড় সমীকরণ, কিন্তু খুব বড় একটা সমীকরণ। লক্ষ্য করো, লবণের ক্ষেত্রে এনটা কিন্তু একটু আলাদা। প্রতি অণু যে লবণ আছে, প্রতি অণু লবণকে ভাঙলে আয়নে ভাঙলে যে ক্যাটায়ন বা অ্যানায়নটা উৎপন্ন হচ্ছে, সেই ক্যাটায়ন বা অ্যানায়নের যে সংখ্যাটা সেটা গুণ তার ভ্যালেন্সি যোজ্যতা। তো এটা খুব একটা ক্লিয়ার না, ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে দেখো ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি যদি ধরি লবণ, একটা লবণের উদাহরণ কি? NaCl একটা লবণের উদাহরণ। NaClকে যদি আমরা আয়নে ভাঙি তাহলে কি পাচ্ছি? Na প্লাস প্লাস Cl মাইনাস। তাহলে ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যা বলেছে, তাহলে আমরা যে কোনো একটা নিয়ে কাজ করবো, ক্যাটায়নটা নিয়ে কাজ করি, Na প্লাস। তাহলে Na প্লাস ক্যাটায়ন কটা উৎপন্ন হয়েছে কী করে বুঝবো? কারণ Na প্লাসের আগে কত আছে? কিছু নেই, মানে কত আছে? 1 আছে। তাহলে 1 আছে এখানে 1, তাহলে সংখ্যাটা কত হলো? সংখ্যাটা হলো 1 গুণ এন এর মাথায় কত যোজ্যতা আছে? প্লাস, মানে +1 যোজ্যতা আছে। তাহলে এটা 1, তাহলে 1 গুণ 1 কত হলো? 1 হবে। তাহলে NaCl এর ক্ষেত্রে এন এর মানটা কত হলো? 1 হলো।
যদি তুমি অ্যানায়ন দিয়েও ধরতে তাহলে কিন্তু হতো একই রকমভাবে এক হতো, কারণ সিএল মাইনাসের তখন সংখ্যা কত হতো এক, আর অ্যানায়নের যে যোজ্যতা -1 সিএল মাইনাস, তাহলে এখানে কিন্তু এক আসতো। তাহলে NaCl লবণ ইত্যাদির ক্ষেত্রে কিন্তু এটা আয়নে ভেঙে যে কোনো একটা ক্যাটনের সংখ্যা সেটা আগে যত আছে সেইটা গুণ মাথায় কত আছে, মাথায় যদি 2+ থাকতো তাহলে 2 দিয়ে গুণ হতো। তবে ওই মাইনাস থাকলে মাইনাসটাকে ধরবে না, মডুলাস ভ্যালুটাকে ধরবে, ঠিক আছে? তো এইভাবেই এনটা বার করতে হবে। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে ক্ষারগ্রাহিতা দিয়ে বার করবো, ক্ষারের ক্ষেত্রে অম্লগ্রাহিতা দিয়ে বার করবো, লবণের ক্ষেত্রে প্রতি অণু লবণ থেকে যে ক্যাটন বা অ্যাননের সংখ্যা আসছে তার যোজ্যতা দিয়ে গুণ করব, গুণ করলে আমাদের কিন্তু যেটা আসবে সেটাই হচ্ছে এন। তাহলে নর্মালিটি মোলারিটির মধ্যে সম্পর্কটা খুব ভালো করে মনে রাখবে, নর্মালিটি সমান এন গুণ মোলারিটি, ঠিক আছে? তাহলে এটা খুব ভালোভাবে দেখবে, এই সম্পর্ক দিয়ে কিন্তু অঙ্ক আসে। আজকে এই পর্যন্তই।